Original vibe in a Toronto groove machine in the air. Celebration in a Subaru station. Run the rhythm. পৃথিবীতে আপনি যেরকম কাজ করবেন আপনি ফলটাও ঠিক সেরকমই পাবেন। মানে যেমন কর্ম তেমন ফল, একটা কথা আছে না, ওই বিষয়টা আসলে এরকমই। যেমন যদি উদাহরণ দিতে যাই তাহলে মনে করেন খুব ছোটোবেলা থেকে আপনার পরিণত বয়স পর্যন্ত আপনি যে সমস্ত অ্যাক্টিভিটিস করবেন, ধরেন আপনি আপনার বাবা মায়ের সাথে যেরকম থাকবেন, আপনার বাবা মার প্রতি আপনি যতটা সহনশীল হবেন, তাদের কথা মানে ছোটোবেলায় তাদেরকে যতটা মান্য করবেন, যতটা মেনে চলবেন এবং বড় হওয়ার পরে তাদের প্রতি যতটা দায়িত্বশীল হবেন, ঠিক আপনার সন্তানও আপনাদের প্রতি ঠিক ওরকমই সহনশীল এবং দায়িত্বশীল হবে। আপনি যদি ছোটোবেলায় আপনার বাপ মার অনুগত হন, আপনি বড় হওয়ার পরে পরিণত বয়সে যখন বিয়ে করবেন এবং আল্লাহ তাআলা যখন আপনার ঘরে সন্তান দিবে, সেই সন্তানও আপনার প্রতি অনুগত থাকবে। এটা বাস্তব, এটাই সত্য। যাই হোক, একটু নীতি কথা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে শুক্রবার আর তারিখটা হচ্ছে 14 তারিখ 13 রমজান, মাগফিরাতের আজকে তৃতীয় দিন, জুম্মার দিন। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দিনে রোজা রাখার তৌফিক এনায়েত করছে। সুন্দর একটা ট্রেন যাইতেছে এবং জুম্মার নামাজ আদায় করার জন্য আমাদেরকে কবুল করে নিছে। আর আজকে যাচ্ছে হচ্ছে বাইক বিডির ইফতার প্রোগ্রামে। বেশ অনেক দিন আগে জোজো ভাই অফিসে যেয়ে বাইক বিডির ইফতার প্রোগ্রামে আসার জন্য ইনভাইট করে আসছে। যেহেতু ভদ্রলোক ইনভাইটেশন করছে আর আমার অফিসে যে সে দাওয়াত কার্ড দিয়ে আমাকে ইনভাইট করছে, সো আমারও একটা দায়িত্ব পড়ে গেছে তার দাওয়াতটা কবুল করার। আর আজকে যাচ্ছি তার দাওয়াত কবুল করে তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। পুরো ঢাকা শহরটাকে আমি উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো নিজের মতো করে 2 ভাগে ভাগ করছি, যার 1 ভাগে এতক্ষণ আমি ছিলাম। আর এই ফ্লাইওভারটা দিয়ে নেমে যাওয়ার পর থেকে শুরু হবে তার 2য় ভাগ। এবং 2 ভাগের আচরণ আমার কাছে বরাবর 2 রকমই লাগে। যাই হোক, কথাবার্তা বলে ভিডিও শুরু করছি, বাট ভিডিওর ইন্ট্রো দিতেই ভুলে গেছি। ভিডিওর ইন্ট্রো দেওয়া যাক। আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই রাস্তাটা দিয়ে পূর্বাচল উঠতে হয়। পূর্বাচল, কাঞ্চন সেতু, রামপুরা সব হচ্ছে এই রাস্তায়। তবে এই জায়গাটা বেশ ঝুঁকিপূর্ণ। মানে এরকম একটা হাইওয়ে রোডের পাশ থেকে বাম দিক দিয়ে উঠে যাওয়ার যে লেনটা, এর আগে স্পিড ব্রেকার দেওয়া উচিত ছিল। তাছাড়া বাম পাশ থেকে বাড়িধারা বা ডিএইচএস, মানে আমি জানি না বাম পাশে কোন এরিয়াটার নাম কি, এই এরিয়া থেকে গাড়ি এবং মানুষজন বের হওয়ার রাস্তাও ঠিক এই জায়গাটাতে। আর যেহেতু বাম দিকের ওভারব্রিজে উঠে যেতে হয়, সেহেতু এদিকে গাড়ি তুলনামূলকভাবে স্লো করতে হয়, বাট ডানে বামে বিশেষ খেয়াল রাখতে হয়। 300 ফিটের রাস্তাটা ঢাকা শহরের মানুষের জন্য একটা ব্লেসিং। ঢাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য 300 ফিটের রাস্তাটা খুব ভালো একটা ভূমিকা পালন করে। যেমন এদিক থেকে গাজীপুর, ভুলতা, পূর্বাচল, এদিক থেকে সিলেটের রুটে উঠা যায়, নরসিংদী যাওয়া যায়, চমৎকার। আর এত ফাঁকা রোড ঢাকা শহরে কোথাও নাই। ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তা যদি এরকম ফাঁকা করে দেওয়া যাইতো তাহলে কিন্তু চমৎকার হইতো। আর আমাদেরকে পিঙ্ক সিটি দিয়ে ঢুকতে হবে। পিঙ্ক সিটিটা বেশ খানিকটা সামনে, আমি যতটুকু জানি, তারপরে দেখা যাক মিস না হয়। আর এখন বাজে হচ্ছে 3টা, মোটামুটি বেশ খানিকটা আগেই আমরা চলে আসছি এদিকে। আমার একটা কাজ ছিল, বুঝতে পারি নাই কাজটা এত শর্টকাটে হয়ে যাবে, যে কারণে তাড়াতাড়ি আমরা চলে আসছি। 300 ফিটের এই এরিয়াটা দিয়ে নতুন যে শহরটা গড়ে উঠতেছে, ঢাকা শহরের আধুনিক সংস্করণ হইতে পারে এইটা। মানে একদম প্ল্যান করে পরিকল্পিতভাবে এদিকের নগরীটা গড়ে উঠতেছে। এদিকে জায়গা জমি কিনে রাখতে পারলে ভালো হইতো, কিন্তু এখন এদিকে যে পরিমাণ জমির দাম, আপনাদের ভাইয়ের এটা কেনার ক্যাপাসিটি এখন অবধি হয় নাই। বানৌজা, ঢাকা, এদেশের সকল আইনকানুন করা হয় গরিব মানুষদের ধরার জন্য। আর সকল নিয়ম নীতি নির্ধারক এগুলো সব গরিব মানুষের জন্য, অথবা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর
এবং চতুর্থ শ্রেণীর মানুষের জন্য, এদেশের এলিট শ্রেণীর মানুষ যারা আছেন তাদের জন্য কোনো আইন কানুন নেই। তারা শুধুমাত্র আইনগুলো মুখস্থ করে রাখবে এবং যখন সুযোগ পাবে তখন সেদিক দিয়ে ইমপ্লিমেন্টেশন করবে। আর এই আইন কানুন আমাদের দেশের রাস্তাঘাট থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্তই মেনটেন করা হয়। মনে করেন এটা একটা পাবলিক রোড, হুট করে কোনো একজন ভিআইপি আসবে, ভিআইপির দুই পা সামনে পিছনে পুলিশ প্রোটোকলের গাড়ি থাকবে, তারা আপনাকে লাঠি দিয়ে পারলে লাঠি দিয়ে বাড়ি দিয়ে সরাই দিবে যাতে আপনি ভিআইপি মুভমেন্টের ভিতরে ঢুকে না যান। আরে ভাই, এইটা তো মেন রোড, তাহলে ভিআইপির জন্য তোমরা হেলিকপ্টার ব্যবস্থা করো, তাকে আকাশ দিয়ে উড়ায় নিয়ে যাও, তারা কেন এই নর্মাল রাস্তায় 8-10 জন মানুষের সাথে ঘুরাও? আর আসলে এগুলো বলেই বা লাভ কি? কে বা কার কথা শুনবে আর কে কোনটা মানবে? এখন কথা হচ্ছে পিঙ্ক সিটি খুঁজে বের করতে হবে। এখন আপনাদের ভাই যদি পিঙ্ক সিটি খুঁজে না পায় তাহলে কিন্তু কপালে ভোগ আছে। ইউটার্ন নিয়ে আমরা পিঙ্ক সিটিতে ঢুকে গেছি। পিঙ্ক সিটিতে আসতে গেলে আপনার কিছুটা রাস্তা রঙে আসতে হবে অথবা নীলাবাজার এখান থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। রঙে আসার থেকে ইউটার্ন নিয়ে আসাটাই আমার কাছে উপযুক্ত মনে হয়েছে। আর এই যে এটা হচ্ছে ইফতার মাহফিল। আলহামদুলিল্লাহ ইফতার করে খাওয়া দাওয়া করে এখন বাসা যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। আর চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই। খাওয়া দাওয়া খুব জম্পেশ হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস, বাইক বিডির অনুষ্ঠানটা যে জায়গাটাতে হয়েছে এই জায়গাটার নাম সিক্রেট গার্ডেন, কিন্তু কেন এটার সিক্রেট গার্ডেন, এটা সিক্রেসিটা কি সেটা আমরা খুঁজেই পাই নাই, আর ওটা খোঁজারই দরকার নাই। চলেন এখন আপনাদের সাথে অনুষ্ঠান সম্পর্কে টুকটাক আলোচনা করা যাক। প্রথমে বলবো তাদের পার্কিং সিস্টেমটা নিয়ে। তাদের পার্কিং সিস্টেমটা খুবই চমৎকার হয়েছে। আমরা যখন প্রোগ্রামে ঢুকছি প্রত্যেক বাইকের সাথে একটা করে পার্কিং স্টিকার দিয়ে দিয়েছে, যেটাতে একটা সিরিয়াল নাম্বার লেখা ছিল এবং বলে দেওয়া হয়েছে যে বের হয়ে যাওয়ার সময় স্টিকারটা আমাদেরকে জমা দিয়ে দিতে হবে, মানে একদম ওয়েল অর্গানাইজড। এরপরে আমাদের যে নাম্বারটাতে মেসেজ আসছে, মানে মেসেজে সবাইকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, সে সিরিয়াল নাম্বারের সাথে মিলিয়ে তারপরে আমাদেরকে ঢুকানো হয়েছে। এরপর সুপ্রসেন দাদার সাথে দেখা হলো, দাদা আমাদেরকে ঘুরিয়ে সম্পূর্ণ ভেন্যুটা দেখালো এবং ঘুরতে ঘুরতে আমরা চলে গেছি যে জায়গাটাতে রান্না হয়েছে সেই জায়গাটাতে, এবং সেটা যেহেতু পুরা চোখ ছানা বড়ার মতো অবস্থা। দাদা বললো যে 1200+ লোকের খাবার দাবার আয়োজন করা হয়েছে, 900+ লোকের বসে অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং আরও 200+ এক্সট্রা করা হয়েছে যাতে কারো কোনো সমস্যা না হয়। টোটাল 1200+ লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল এবং 1000+ বাইকার আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। প্রোগ্রামের ভেন্যুটাও চমৎকার। সিক্রেট গার্ডেনের সিক্রেসি না থাকলেও তাদের যে বিশাল খোলা মাঠ, ওই মাঠের মধ্যে বসে সবাই একসাথে চমৎকারভাবে ইফতার করছে। এবং সবথেকে ভালো লাগছে প্রোগ্রামে আলাদাভাবে নামাজের জায়গা ছিল, মানে যেখানে স্টেজ করা হয়েছে স্টেজের সামনেই একটা জায়গা বেশ খানিকটা ফাঁকা রাখা হয়েছে, যেই জায়গাটাতে সকলে জামাতে আসরের নামাজ এবং মাগরিবের নামাজ আদায় করছে। মাগরিবের আজানের পরে আমাদের প্রথমে ইফতার শুরু হয়েছে। ইফতারে খুব লাইট আইটেম দেওয়া হয়েছিল, কারণ ইফতারের পরপরই ভারী খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল। ইফতারে আমরা খুব ভালো জিনিসই খাইছি। 2 ধরনের শরবত ছিল, খেজুর ছিল, ফ্রুটস ছিল, আলহামদুলিল্লাহ ছোলা ছিল, মানে ইফতারে যা থাকে আর কি সবগুলো আইটেমই ছিল। আর ইফতারের পরে 5-7 মিনিটের একটা ইফতারের পরে 20 মিনিটের একটা ব্রেক দেওয়া হয়েছে। ওই ব্রেক টাইমে সকলে নামাজ আদায় করে নিছে, মাগরিবের নামাজ পড়ে নিছে এবং মাগরিবের নামাজের পরে জম্পেশ ভুরিভোজ হয়েছে। দাদা অ্যানাউন্স করছিল যে ওনার টিমের লোকজনই নাকি বলছিল যে কাচ্চি খাওয়ানোর কথা, কিন্তু দাদা বলছে যে না, আমরা সবাই একসাথে ডাল ভাত খাবো, এবং সেই ডাল ভাতে আমরা খেয়েছি এবং ডালটা স্পেশালি খুব ভালো লাগছে। আর আপনারা তো জানেন আপনাদের ভাইয়ের ডালের প্রতি একটা এক্সট্রা দুর্বলতা আছে। বিফ আইটেম ছিল এবং যারা বিফ খাবে না তাদের জন্য আলাদা করে চিকেন আইটেমও ছিল।
যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চমৎকার মতো হয়েছে। এবং সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে এরকম প্রোগ্রামে কিন্তু সব বাইকারদের সাথে দেখা হয়। আই মিন সিনিয়র যারা আছেন, সমবয়সী যারা আছে, যাদের সাথে অনেক দিন দেখা হয় না, তাদের সাথেও দেখা করার একটা চমৎকার সুযোগ থাকে এই টাইপের প্রোগ্রামগুলোকে। বাইক বিডির প্রতি বিশেষ কৃতজ্ঞতা, আর স্পেশালি থ্যাঙ্কস টু শুভ্র সেন দাদা, যে ওনার চাহিদাতেই, ওনার চাওয়ার কারণে এই ধরনের একটা প্রোগ্রাম হয়েছে। বাইক বিডি RRZ তারা মিলে চমৎকারভাবে প্রোগ্রামটা আয়োজন করছে। ভারী খাবার খাওয়ার পরে সকলেরই শরীর একদম ছেড়ে দিছে। তারপরে আমরা রেস্ট নিয়ে এখন রওনা হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিরাপদে বাইক রাইড করুন। আর কামনা থাকবে প্রতি বছর বাইক বিডি এরকমই প্রোগ্রাম করুক, যাতে অ্যাটলিস্ট খাওয়া দাওয়াটা যেমন তেমন সব বাইকাররা, সব সিনিয়ররা, জুনিয়ররা এবং সমবয়সীরা একত্রিত হতে পারে। এটা একটা গেট টুগেদারের মতো হয়। প্রথম দিক থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি রাসেল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফসার রাসেল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।